প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে অপরাধের ধরন। তার সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকেও আপডেট থাকার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উন্নত বিশ্বের মতো ঢাকায় চালু হয়েছে এআই ক্যামেরা সিস্টেম। ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হবে সহজেই। ট্রাফিক ব্যবস্থারও উন্নতির তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে অপরাধের ধরন। এ ব্যাপারে পুলিশ বাহিনীকেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি জানি আপনাদের লিমিটেশনস আছে, আমাদের সকলের লিমিটেশনস আছে, তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি আমরা যদি চেষ্টা করি, সকলে যদি এফোর্ট নেই, আমরা এক ধাপ অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উন্নত বিশ্বের মতো রাজধানী ঢাকায় চালু করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সিস্টেম, যা দিয়ে সহজে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব। ট্রাফিক ব্যবস্থায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে না পারলে শতভাগ সুফল মিলবে না। এদিকে এমন উদ্যোগকে ইতিবাচক বলেছেন চালকরা। রিপোর্ট ফজলে রাব্বির। ট্রাফিক আইন ভঙ্গ করে রাজধানীতে যত্রতত্র গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে এবার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই ক্যামেরা প্রযুক্তির এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সম্প্রতি রাজধানীর গুলশান, জাহাঙ্গীর গেট থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরা, যা দিয়ে সহজেই উল্টো পথের যান চলাচল, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্যকারী এবং ফিটনেসবিহীন যানবাহনকে শনাক্ত করা সম্ভব। ফলে এখন থেকে কেউ ট্রাফিক আইন অমান্য করলে এই প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মামলার নথি পৌঁছে যাবে যানবাহনের মালিকের কাছে। এখানে আমাদের এআই প্রযুক্তি, এটার ব্যাকএন্ডে আমাদের একটা সিস্টেম কাজ করছে এবং সিস্টেম আপনার 4 থেকে 5 ধরনের ভায়োলেশন আমরা তাকে লজিক দিয়ে দিয়েছি। এই লজিকের আওতায় সে কাজ করছে। এর মধ্যে প্রধান জিনিস হচ্ছে, যদি আপনি রেড সিগন্যালটা ভায়োলেট করেন, আপনি যত্রতত্র গাড়ি থামান এবং যত্রতত্র যদি প্যাসেঞ্জার ওঠানামা করেন বাইরের লেনটা যদি বন্ধ করে দেন, এই কয়টা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এদিকে ট্রাফিক ব্যবস্থায় সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। এই যে উদ্যোগ, আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ। এই প্রযুক্তি ব্যবহার হলে আমি সন্তুষ্ট, কারণ আমি নিয়ম মেনে গাড়ি চালাই। যেহেতু এখানে অটোমেটিক সিগন্যাল চালু হয়েছে, সেই ক্ষেত্রে অটোমেটিক মামলাটা দরকার ছিল। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে হলে যানবাহনের তথ্য হালনাগাদ, এমনকি লেন নির্দিষ্টকরণের ওপর জোর দিচ্ছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে বিশেষ করে এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। তাদের কোনো নাম্বার প্লেট নাই এবং তাদের বেপরোয়া পরিচালনার জন্য অনেক সময় বৈধ যানবাহনের যারা মালিক আছে, তারা কিন্তু সড়কে অনেক সময় বিপদে পড়ে যাচ্ছে। হুটহাট করে তাদের লেন পরিবর্তন বা হঠাৎ করে ব্রেক করছে যাত্রী ধরার জন্য। তখন অনেক সময় বৈধ যানবাহনের যিনি চালক আছেন, তাকে বাধ্য হয়ে কিন্তু কিছুটা নিয়ম ভঙ্গই করতে হচ্ছে আমি বলবো। তো সেখানে এআই তো আসলে এই পরিস্থিতি সে কিন্তু জাজ করতে পারবে না। দেখা যাবে বৈধ যানবাহনের নাম্বার প্লেট কিন্তু রিড হয়ে যাবে, তার লেন্সে ধরা পড়বে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলাটা চলে যাবে। ছোট ছোট যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরাতে না পারলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি সম্ভব নয় বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। ফ্লাড গেট আমরা ওপেন করে দিয়েছি, বন্যার পানির মতো অটোরিকশা নেমে গেছে। যাদের সড়কের কোনো ধরনের সক্ষমতা নাই, কোনো ব্যাকরণ বোঝে না, সিগন্যাল বোঝে না, কোনো নিয়মকানুন জানে না, তারা যেভাবে চলছে, এই অটোরিকশা রেখে যারা ট্যাক্স দিয়ে আসলে সড়কে চলছে, তাদের কারণে যারা কোণঠাসা হচ্ছে, তাদেরকে আপনি মামলার মধ্যে নিয়ে আসছেন। কিন্তু যারা আসলে সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে, তাদেরকে তো আপনি মামলার আওতায় আনতে পারছেন না, তাদের তো লাইসেন্স প্লেটই নাই। লক্কর ঝক্কর যানবাহন দ্রুত অপসারণ সহ ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করার পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁও কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছি আমরা সেখানে। ওটা থেকে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়ে সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি, আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা চাইবো না? আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনারা আপনাদের যে নিত্যদিনকার সমস্যা, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার, সেটা আপনারা বেটারভাবে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু এই লিমিটেশনের জন্য, আপনারা অনেক লিমিটেশনের জন্য হয়তো আশানুরূপ সার্ভিস দিতে পারছেন না। আমি যে ঘটনাগুলো বলছি তার মাধ্যমে আমি বলতে চাইছি যে আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম, আমরা অনেক বেটার কিছু করতে পারতাম। বাট আমাদেরকে যেমন করতে হবে, আমরা অ্যাভয়েডও করতে পারবো না, এটাও বাস্তবতা। অফিসবৃন্দ, এখন আপনাদেরকে যেই কথাটি আমি বলতে যাচ্ছি, এই কথাটাই আমি আপনাদেরকে সেই জন্যই বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি। আমি প্রথমে কাজটি করেছি বলেই আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, পত্রিকায় দেখেছেন আপনারা, নিউজটি এসছে, আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাবিনেট সদস্য যারা আছেন তাদের জ্বালানি তেলের যেই অ্যালটমেন্ট আছে সেটি আমরা 30% কমিয়ে দিয়েছি। সরকারের যতটুকু সাশ্রয় হোক, সাশ্রয় হয়, যেটুকু সাশ্রয় হবে তাতে যে অনেক বড় কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু এইটুক সাশ্রয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মানুষ এসেছিল একটা কমপ্লেন নিয়ে যে তার ছেলে অনেক মিষ্টি খায়, সেটি কিভাবে কমানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পরে আসতে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সম্ভবত নিজেও একটু মিষ্টি পছন্দ করতেন। উনি 3 দিন পরে যখন লোকটা আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গিয়ে বলো তোমার ছেলেকে মিষ্টি কম খেতে। বলে আপনি 3 দিন আগে বললেই হতো। ঘটনাটা আপনারা জানেন, যারা জানেন আপনারা সবাই ঘটনাটা জানেন। দর্শক, বিটিভির সৌজন্যে প্রধানমন্ত্রীর ভাষণ আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bknews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।